গল্পের বাক্স বাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। হাওয়া সমানে চলছে। পার্থ একবার ভাবল এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া উচিত, নইলে ঘরটার উত্তাপ 0 ডিগ্রি নিচে চলে যাবে। কিন্তু ঠান্ডার চোটে সে পা বাড়াতে সাহস করল না। মিনিট 3 যদি হয় খুব বেশি। বুলেটের মতো ছিটকে ঢুকল চার্লি। ঢুকেই পা দিয়ে দরজা ভিজিয়ে পিঠ চেপে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওহ মাই গড, কি ঠান্ডা! কিন্তু আমি এনেছি। ওহ, এই যে এই যে তোমার হট বক্স। মাটিতে সেটাকে নামিয়ে দরজাটাকে ভালো করে বন্ধ করে হটবক্সটাকে ফের তুলল সে। তারপর থপথপ করে কয়েক পা এগিয়ে গিয়ে সেটা পার্থর সামনে বাড়িয়ে দিল। ছো মেরে হটবক্সটাকে নিয়ে নিল পার্থ। চার্লি ততক্ষণে শরীর থেকে ওয়াটারপ্রুফ খুলে ফেলেছে। দুটো কম্বল শরীরে মুড়ে স্লিপিং ব্যাগের উপর শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেছে। পার্থ এর প্রথম কৃতজ্ঞ বোধ করল। চার্লির জায়গায় সে নিজে হলে মরে গেলেও যেত না। ওরকম শরীর বলে এটা সম্ভব। সে খাবারগুলোকে ঠিক আধা আধি করল। তারপর চার্লির অংশ একটা বাটিতে রেখে ওর সামনে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে উঠল না চার্লি। চোখ বন্ধ করেই নাক টানল। আহ, খুব সুন্দর গন্ধ। তোমাদের এই দেশটা অদ্ভুত, সবকিছু সুন্দর। এখানকার প্রকৃতি সুন্দর, মানুষ সুন্দর, খাবার সুন্দর। তোমরা ভাগ্যবান, কিংবা আমরাই ফালতু। কেন? চার্লির কথা বলার ধরনে এখন বেশ ভালো লাগছে পার্থর। লোকটার চেহারা দেখলে যে আতঙ্ক জাগে, এসব কথাবার্তা শুনলে সেটা মোটেই থাকে না। সাদা চামড়ারা তোমাদের দেশে এসে জুড়ে বসেছিল, কিন্তু তোমরা তাদের তাড়িয়ে স্বাধীন হয়েছ, আর আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বনে গেলাম। পিচ করে জিভে শব্দ তুলল চার্লি। সাদা চামড়ার মানুষের উপর তোমার এত রাগ কেন? রাগ? তড়াক করে উঠে বসল চার্লি। আমি ওদের ঘেন্না করি। গত বায়োটের সময় ওরা আমার এক বান্ধবীর পরিবারকে কুকুরের মতো পুড়িয়ে মেরেছে। আব্রাহাম লিঙ্কন, গ্রেটেস্ট ধাপ্পাবাজ অফ অল টাইম। ওই লোকটা যদি সে সময় আমাদের পক্ষ নিয়ে ওদের সঙ্গে সমঝোতায় না যেত, তাহলে আজ একজন কালো মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হতো। তুমি জানো আমি কে? আমি তোমাকে প্রথম দেখলাম, কি করে জানবো বলো? ওয়েল, আই উইল টেল ইউ। আমি একটা স্কুলে পড়াই। 2 বছর পর পর আমি এশিয়াতে চলে আসি, আফ্রিকায় ঘুরে বেড়াই। ছুটি পেলে আর ওখানে ভালো লাগে না। ওয়েল, আই অ্যাম ব্ল্যাক ম্যান, অ্যান্ড আমি এই জন্য গর্বিত হতাম যদি আমার রক্তে সাদা চামড়ার স্মৃতি না থাকতো। এটা ভাবলেই আমার ঘেন্না বেড়ে যায়। চার্লির মুখ বিকৃত হলো। হটবক্সটা যে তখনও হাতে ধরা তা খেয়ালই নেই পার্থর। বিস্ময়ে সে তাকিয়েছিল। চার্লি বলল, আমার ঠাকুরদা ছিল মুল্যাটো। মুল্যাটো? পার্থ শব্দটার মানে হাতড়াল। কোথায় যেন এই শব্দটাকে পেয়েছে সে। ওয়েল, এটা একটা বিরাট গল্প। আমার ঠাকুরদাকে কিনে এনেছিল একজন হোয়াইট ম্যান। লোকটার ছিল বিরাট ব্যবসা, সেই সঙ্গে কৃতদাসদের খামার। ভালো চেহারার কালো পুরুষ কিংবা মেয়ে পেলে কিনে নিত লোকটা। তারপর তাদের দিয়ে সন্তান উৎপাদন করিয়ে বাজারে বিক্রি করে দিত মোটা দামে। বাপ মায়ের স্বাস্থ্য ভালো হলে সন্তানেরও শরীর ভালো হয়। লোকটা এই বিষয়ে ছিল খুব ওস্তাদ। আমার ঠাকুরদার ঠাকুরমা নাকি খুব সুন্দর শরীরের অধিকারী ছিলেন। মালিকের এক বন্ধু ওর কাছে রাত কাটাতে এসে সে কালো মেয়েটিকে ভোগ করেন। এটা নাকি তার ন্যায্য পাওনা ছিল।
আর তাতেই দুর্ঘটনাটা ঘটে গেল। মেয়েটি যে সন্তান প্রসব করল তার চামড়া হলো সাদা, একদম সাহেবদের মতো, এমনকি চুলও সেরকম। শুধু পিঠের মাঝখানে 1 ইঞ্চি কালো চামড়া গোল হয়েছিল। মালিকের কি দুর্মতি হলো, জন্মমাত্রই তাকে সরিয়ে ফেললেন। সেই বাচ্চা সাদা চামড়াদের সঙ্গে সাদা হয়ে বড় হলো। এ খবর মালিক ছাড়া আর কেউ জানত না। তিনি ওকে দত্তক নিলেন। সাদা চামড়া বলে কৃতদাসদের বাজারে তাকে বিক্রি করা যেত না। সাদা চামড়াদের সমাজেও ওকে নিজেদের লোক বলে গ্রহণ করা হয়েছিল। এই ছেলেটিও কখনো নিজের ইঞ্চিখানেক কালো চামড়া কাউকে দেখাতো না। তারপর খুব সুন্দর একটা সাদা মেয়ের সঙ্গে ওর বিয়ে দিলেন মালিক। বিয়ের পর ওর বউ ওকে কখনো নগ্ন অবস্থায় দেখেনি। কিন্তু এদের যে সন্তান হলো তাকে দেখে সাদারা ক্ষেপে উঠল। বাচ্চাটা ঠিক আমাদের মতো কুচকুচে কালো, মাথার চুল এই রকম। নিজের মাথায় হাত বোলালো চার্লি। পার্থর মুখ থেকে বেরিয়ে এলো, তারপর? প্রথমে কেউ কেউ সন্দেহ করেছিল সাদা মেয়েটি হয়তো কোনো কালোর সঙ্গে। সন্দেহটা এত মারাত্মক চেহারা নিচ্ছিল যে ছেলেটা বোকামি করে বসল। বোকামি ছাড়া আর কি বলবো একে? ওরা বলে ভালোবাসা, লাভ। মেয়েটাকে ভালোবেসেছিল বলে ছেলেটা প্রতিবাদ করেছিল যে কোনো কালো নয়, সেই সন্তানটির জনক, এবং তার পিঠে কুচকুচে কালো চামড়া আছে। তৎক্ষণাৎ বাচ্চাটিকে পাঠিয়ে দেওয়া হলো খামারে আর 5টা কালোর কাছে। আর তোমরা ভাবতে পারো কি হয়েছিল ছেলেটার? ওরা ওকে কুকুরের মতো গুলি করে হত্যা করে। আর সেই কালো বাচ্চাটার বংশধর আমি। ভগবানের অসীম দয়া এই যে ওই কালো বাচ্চার ঔরসে কালো সন্তানই জন্মেছে। কে জানে সাদাদের যে রক্ত আমার শরীর থেকে গেছে তা থেকে আমি বিয়ে করলে আমার সন্তান সাদা হবে কিনা। শুধু এই ভয়ে আমি বিয়ে করছি না। রক্ত ধোয়া যায় না, নইলে আমি আমার শরীরের সব রক্ত থেকে সাদাদের ভাগটা ধুয়ে ফেলতাম। হঠাৎ এক ধরনের শব্দ আচমকা বেরিয়ে এলো চার্লির শরীর থেকে, যাকে আর্তনাদও বলা যায় না, আবার কান্না বললেও কম বলা হয়। দুহাতে মুখ ঢেকে বসে আছে লোকটা। যে খাবারের জন্য জীবন বিপন্ন করে একটু আগে ছুটে গিয়েছিল সেটা সামনে পড়ে থাকলেও কোনো হুঁশ নেই। আচমকা এক অন্য জগতে চলে গেছে চার্লি। ধীরে ধীরে দরজা বন্ধ করল পার্থ। পেছনে ফিরতেই চমকে উঠল সে। অ্যান বিছানার উপর উঠে বসেছে, কম্বল বুক অবধি টেনে নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে দরজার দিকে। ও যে চার্লির পুরো গল্পটা শুনেছে তা বুঝতে অসুবিধে হলো না পার্থর। হঠাৎ এক ধরনের আনন্দ এলো মনে। 2 ঘরে পাশাপাশি 2জন সাদা আর কালো রয়েছে। একজনের সতীত্ব ছিনিয়ে নিয়েছিল কোনো কামুক কালো মানুষ, আর একজন নিয়ত শরীর থেকে সাদা মানুষের অস্তিত্ব অস্বীকার করার জন্য ছটফট করে। অতএব এই 2জন কখনো এক হবে না, অন্তত আজকের রাত্রে যে হবে না এ ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। পার্থ খাবারের জায়গাটা টেবিলে রেখে ফায়ারপ্লেসের সামনে এগিয়ে গেল। উবুহয়ে 2টো কাঠ গুজে দিতে দিতে মনে হলো আরও কাঠ স্টোর থেকে আনা দরকার। কিন্তু এই ঠান্ডায় ওই প্যাসেজে যাওয়া খুব কষ্টকর। ঠিক তখন অ্যান বলল, মানুষ মানুষকে কত ঘেন্না করে না? পার্থ দেখল অ্যান এখনো বন্ধ দরজার দিকে তাকিয়ে, অথবা ও কোনো কিছু দেখছে না। কথাটা যেন নিজেকেই শোনালো অ্যান। পার্থর এই ভঙ্গি ভালো লাগলো না। বেশ সমব্যথার সুর গলায়। কি করে সম্ভব তার মাথায় ঢুকছে না। অ্যানের তো ওকে ঘেন্না করা উচিত। সে হটবক্সের 2টো পাত্রে খাবারগুলো ভাগ করে একটা অ্যানের দিকে বাড়িয়ে দিল। ধীরে ধীরে মুখ ফিরিয়ে অ্যান খাবার দেখে বলল, হোয়াটস দিস? রোস্ট চিকেন আর পরোটা। খেয়ে দেখো, খুব খারাপ লাগবে না। একটু কম হবে হয়তো, ওই ব্যাটা নিগ্রোটাকে অনেকখানি দিয়ে দিতে হলো যে।
পার্থ অ্যানের হাতে পাত্রটি ধরিয়ে দিয়ে ওর পাশে আরাম করে বসল। অ্যান করুণ গলায় বলল, ও এই ঠান্ডায় ভিজে ভিজে এনে দিল না? খাবারের গন্ধে খিদেটা আরো জোরদার হয়েছিল, কিন্তু এই কথায় ছোট্ট ধাক্কা খেল পার্থ। তুমি কি ওই কালোটার উপর সহানুভূতিশীল হচ্ছ? অ্যান হাসল। তুমি ওকে কালো ভাবো, তাই না? যাক, ছেড়ে দাও এসব কথা। আসলে লোকটা এমন আন্তরিক গলায় কথা বলছিল যে পাত্রটির উপর সামান্য ঝুঁকে ঘ্রাণ নিল অ্যান। আহ, ডিলিশিয়াস। খুব ঝাল নেই তো? প্রসঙ্গ বদলে যাওয়ায় স্বস্তি পেল পার্থ। না না, মোটেই নয়, খেয়ে দেখো। খুব সাবধানে এক টুকরো ভেঙে মুখে দিয়ে অ্যান বলল, চমৎকার। পার্থ লক্ষ্য করল খাওয়া শেষ হওয়ার মধ্যেই অ্যান আবার সহজ হয়ে আসছে। হাত ধোয়া দরকার, কিন্তু এই ঠান্ডায় জল ছোঁয়া যাবে না, আর ভেতরে জল তো নেই। অ্যান পাত্রটা মাটিতে নামিয়ে রেখে হাত উঁচু করে দেখল আঙুলগুলো তেলতেলে হয়ে গিয়েছে। তারপর সে মেঝেয় নেমে ব্যাগ থেকে একটা ছোট্ট তোয়ালে বের করে হাত মুখ মুছে পার্থর দিকে সেটা এগিয়ে দিল। আঙুল থেকে তেল উঠলেও যে গন্ধটা জড়িয়ে থাকলো সেটা খুব অস্বস্তিকর। যত ঠান্ডাই হোক, এখন একবার আঙুল জলে ডোবাতে পারলে স্বস্তি হতো। দ্বিতীয় দরজা থেকে তাকিয়ে অ্যান বলল, টয়লেট কি এদিকে? হ্যাঁ, কিন্তু ওখানে জল নেই। তুমি যদি যেতে চাও তাহলে কম্বলটা গায়ে জড়িয়ে ওই টর্চটা নিয়ে যাও। অ্যান বেরিয়ে গেলে পার্থ চট করে বিছানাটা ঠিকঠাক করে নিল। দুটো কম্বল এমনভাবে পাশাপাশি রাখল যাতে তৃতীয়টাকে ঠিক মাঝখানে ছড়িয়ে দিলে দুজন স্বচ্ছন্দে তলায় শুতে পারে। তারপর পিটার স্কটের বোতল থেকে এক ঢুক গলায় ঢালতেই মনে হলো, আর নয়, এবার নেশা হয়ে যেতে পারে। নেশা হলে রাতটায় মাটি হয়ে যাবে। এখন প্রায় 8:45। রিনটেকে কোনো প্রাণ নিশ্চয় এ বাংলোর বাইরে জেগে নেই। অতএব আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। অ্যান ফিরে এলে ওকে একটু একা থাকার সুযোগ দিয়ে পার্থ অ্যানের কম্বলটা মুড়ি দিয়ে টয়লেটে গেল। ফেরার সময় কিছু কাঠ স্টোর থেকে নিয়ে এলো সে। ঠান্ডায় থরথর করছে শরীর। ঘরে ঢুকে ফায়ারপ্লেসের সামনে উবু হয়ে বসে শরীর সেঁকতে গিয়ে শুনল অ্যান বলছে, তুমি শুয়ে পড়ো। তুমি? পার্থর শরীর থেকে কাঁপুনিটা যাচ্ছিল না। অনেক রাত তো সারা জীবন ঘুমোলাম, আজ আমি জেগে থাকব। কেন? অবাক হয়ে গেল পার্থ। কোনো বড় কারণ নেই। তাছাড়া এত কষ্ট করে এলাম, যদি ভোরবেলায় ঘুমিয়ে পড়ি তাহলে আর কোনোদিন সূর্যটাকে কাঞ্চনজঙ্ঘার গায়ে দেখতে পাবো না। তুমি শুয়ে পড়ো, আমি ঠিক সময়ে তোমাকে ডেকে দেব। অ্যান চেয়ারটা ফায়ারপ্লেসের কাছে সরিয়ে সেদিকে পিঠ দিয়ে বসল। সঙ্গে সঙ্গে পার্থর সমস্ত সত্তা চিরবির করে উঠল। আবার খেলাচ্ছে মেয়েটা। যত সে ভদ্রতা করছে তত ও তার সুযোগ নিচ্ছে। কিন্তু এখন যদি সে জোর জবরদস্তি করতে যায় তো পাশের ঘরে নিগ্রোটা সব টের পেয়ে যাবে। এই হয়েছে আরেক মুশকিল। অতএব ঠান্ডা মাথায় ভুলিয়ে ভালিয়ে ওকে বিছানায় নিয়ে আসতে হবে। সে হেসে বলল, আসলে তুমি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস করছি না? তোমাকে? কেন? তোমার মনে হচ্ছে একসঙ্গে শুলে আমি তোমাকে ছেড়ে দেব না। অ্যান হাসল। হয়তো। তুমি বলছো তুমি এখনো কুমার, অতএব তোমার বাসনা তীব্র হওয়াই স্বাভাবিক। আবার আমার ক্ষেত্রে সেটা একদম উল্টো। এত দেখে দেখে চোখ পচে গেছে, মনে কোনো আবেগ আসে না, শরীরে রোমাঞ্চ ওঠে না। অথচ বাইরে থেকে শরীর দেখে লোকে লোভী হয়, হাত বাড়ায়। কি আর করা যাবে? তোমাকে একটা কথা বলি। সেদিন একটি লোকের সঙ্গে দিল্লি থেকে কলকাতা আসবার সময় আমার পরিচয় হয়। চেয়ার কারের পাশাপাশি সিটে বসে আসছিলাম আমরা। লোকটা খুব আমোদে, কিন্তু কথা বলে আস্তে আস্তে।
অনেক অভিজ্ঞতার কথা বলছিল সে, যেগুলো শুনতে শুনতে আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল। আবার ঠিক সেই প্রচণ্ড হাসির মুহূর্তে এমন একটা ছোট্ট ব্যথার টোকা দিচ্ছিল সে গল্পের মধ্যে, যে আচমকা হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছিল। আর ও যখন মেয়েদের সঙ্গে মাটির তুলনা করে বলল দুজনেই এক, তখন আমার শরীরে রোমাঞ্চ এলো। লোকটার সঙ্গে আমার শরীরের কোনো সংস্রব ছিল না, আমরা যৌন মিলনের চেষ্টাও করেছিলাম না, কিন্তু তবু মনে হলো আমার সমস্ত শরীর পুলকিত। আমি মৈথুনের আবেগে আপ্লুত হলাম। পরে এ নিয়ে অনেক ভেবেছি। যৌন সম্পর্ক এখন জলভাতের মতো, কোনো প্রস্তুতি দরকার হয় না, হয়ে যাওয়ার পর এ নিয়ে মাথা ঘামায় না কেউ। ক্রমশ করমর্দনের মতো গুরুত্বহীন ব্যাপার হয়ে যাবে হয়তো। তা সেসব মুহূর্তে আমি একটুও শিহরিত হই না। হয়তো সেই বালিকা বয়সের প্রথম স্মৃতি আমাকে শিহরণ এনে দেয় না, কিন্তু শুধু কথা শুনে আমার সেটা হলো কি করে? যে মাটির শরীরে কর্ষণ করে মানুষ খাবার সংগ্রহ করে, সে মাটির বুকেই চিরদিনের জন্য সে আশ্রয় নেয়। মাটি হলো স্ত্রীলোক, তাকে অনন্তকাল ধরে মানুষেরা খনন করে যাচ্ছে, সে খাদ্যের ইচ্ছে হোক অথবা আশ্রয়ের আকাঙ্ক্ষাই হোক। ওফ, শুধু এই একটা কথাই আমাকে রোমাঞ্চিত করে দিয়েছিল। ঠিক সেই সময় দরজায় নখ হলো, এবার অত্যন্ত আস্তে এবং ভদ্রভাবে। অ্যান চকিতে সেদিকে তাকিয়ে দুহাতে মুখ ঢাকল। শব্দটা যেন বাঁচিয়ে দিল পার্থকে। তার অ্যানের কথা শুনতে শুনতে এতক্ষণ মনে হচ্ছিল কেউ যেন কোর মধ্যে তার দুপা ধরে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। অ্যানের শরীর সম্পর্কে যেটুকু আশার প্রদীপ জ্বলছিল, সেগুলোকে যেন এতক্ষণ ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছিল। এই শব্দটা যেন অবশিষ্টটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করল। সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আবার দরজায় শব্দ করছো কেন? চার্লির বিনীত গলা শোনা গেল, তুমি কি ঘুমিয়ে পড়েছ পাত্র? ঘুমিয়ে পড়লে কেউ কথার জবাব দেয় না। তুমি কিন্তু বারবার আমাকে বিরক্ত করছো। আমি দুঃখিত, খুব দুঃখিত, কিন্তু আমার টয়লেটে যাওয়া দরকার ছিল। তাতে আমি কি করব? না, সে কথা তোমাকে বলছি না। তুমি একটু দয়া করে দরজাটা খুলবে? না চার্লি, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জানি, কিন্তু আমি কি ভুল দেখছি? আমি শুধু জানতে চাই, আমি কি ভুল দেখছি? ভুল দেখছো? কি ভুল দেখছো তুমি? তুমি কি মাতাল? মাতাল? নো নো, আমার সঙ্গে মদ নেই। আমি একটা দৃশ্য দেখতে পেয়েছি। ভেবেছিলাম দরজা খুলে তলপেটটা খালি করে নেব, কিন্তু সেটা করতে গিয়ে দেখতে পেলাম। পার্থ ওই ঘরে জানলার দিকে তাকালো। না, এখন বৃষ্টি হচ্ছে না, তবে হাওয়ার শব্দ হলেও ঝড় নেই। আকাশ কি পরিষ্কার হয়ে গেছে? চার্লির গলা আবার ভেসে এলো, পাত্র, সময় নষ্ট করো না প্লিজ। আমি যা ভেবেছি তা যদি ঠিক হয় তাহলে দরজা খোলো পাত্র। পার্থ চকিতে অ্যানের দিকে তাকালো। অ্যান পাথরের মূর্তির মতো সেইভাবে বসে। ওর হঠাৎ মনে হলো ব্যাপারটা চার্লির চাল নয় তো। কোনোভাবে সে কি অ্যানের গলা শুনতে পেয়েছে? ঝড় কখন থেমেছে ওরা তো খেয়ালই করেনি। এই নির্জন পাহাড়ে চার্লি কি দেখতে পারে? কিছুই না। অতএব ভাঁওতা দিয়ে সে দরজা খোলাতে চাইছে। ওরকম শক্তিশালী চেহারার সঙ্গে সে গায়ের জোরে পারবে না। অ্যানকে চার্লি দখল করবেই। অ্যান চার্লির কথা শুনছে, কিন্তু কোনো আওয়াজ করছে না। যে মেয়েটা এই ঘরে ঢুকেছিল বিকেলবেলায়, তার সঙ্গে এখন যে মেয়েটা বসে আছে তার কোনো মিল নেই। একদম পাল্টে গেছে মেয়েটা। চার্লি আবার তাড়া দিল, ফর গড শেক পাত্র, উঠে এসো। হঠাৎ মন বদলালো পার্থ। এই ঘরের আবহাওয়া এখন এত ভারী হয়ে গিয়েছে যে অ্যানকে বিছানায় নিয়ে আসা মুশকিল হবে।
বরং সে যদি ঘর ছেড়ে বেরিয়ে চার্লির সঙ্গে কিছুক্ষণ কাটায় তাহলে অ্যানের পরিবর্তন হতে পারে। আর চার্লি যদি এ ঘরে মেয়ের অস্তিত্ব টের পেয়ে থাকে তো কিছুই করার নেই। এই দরজা ভাঙতে ওই শরীরের কোনো কষ্টই হবে না। সে কম্বলটাকে শরীরে জড়িয়ে নিয়ে অ্যানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি বিছানায় গিয়ে শুয়ে থাকো, আমি এই লোকটাকে একদম বিশ্বাস করি না। একান্ত বাধ্য মেয়ের মতো অ্যান ওর কথা শুনতেই পার্থ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। চার্লি, কুইক, তুমি তোমার জায়গায় ফিরে গিয়ে বসো। ওকে, দরজা খোলো। পায়ের শব্দ শুনল পার্থ। তারপর হ্যান্ডেলটা শক্ত করে ধরে দরজা খুলল। খুলে সে চিৎকার করে উঠল, আহ, জানলা খুলেছ কেন? হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। কাঁচের জানলার একটা পাল্লা খুলেছে চার্লি, আর সে জানলা দিয়ে মুখ বের করে কিছু যেন দেখার চেষ্টা করছে। ওর গলা শোনা মাত্র উত্তেজিত ভঙ্গিতে কাছে যেতে ইশারা করল, দেখো দেখো, ওটাকে তোমার কি মনে হয় বলো তো? পার্থ বিশ্বাস করল এটা চার্লির ভাওতা নয়। এত ভালো অভিনয় কোনো মানুষ করতে পারে না। ওই ঘর দখল করার যদি বাসনা থাকতো তাহলে সে দরজা খোলা মাত্র লাফিয়ে পড়তে পারত। তার হাতে হ্যান্ডেল আছে বটে, কিন্তু সেটা চার্লির কাছে খেলনা ছাড়া কিছু নয় তা সে নিজেই জানে। তাই ওই ঠান্ডা হাওয়ায় যেচে কেউ দাঁড়িয়ে থাকবে না। খুব সাবধানে হ্যান্ডেলটাকে ধরে এগিয়ে এলো পার্থ। জানলার কাছে আসতেই মনে হলো কম্বল ভেদ করে অজস্র সূচ যেন শরীরে বেঁধছে। মুখের চামড়া অসাড় হয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও এক অসম্ভব সুন্দর দৃশ্য দেখে এসব কষ্ট ভুলে যেতে ইচ্ছে করছিল। বৃষ্টি নেই, ঝড় থেমেছে, আকাশ পরিষ্কার, ঝকঝকে তারারা যেন বড্ড কাছে নেমে এসেছে। আর সমস্ত রিনটেকের উপর একটা সাদা আস্তরণ চাদরের মতো বিছিয়ে দিয়েছে কেউ। একটা পাতলা জ্যোৎস্না সে সাদায় মাখামাখি হয়ে রয়েছে। হঠাৎ পার্থর মনে হলো যদি এখানে চার্লি না থাকতো তাহলে অ্যানকে ডেকে এনে দেখাতো সে। এত সুন্দর দৃশ্য থেকে বেচারা বঞ্চিত হচ্ছে। কাচের উপর যে জল জমেছে তা মুছলে বন্ধ ঘর থেকে এসব দেখা যেত। সাদা আস্তরণ কি তুষার? চার্লি বলল, দেখেছ? কি? কোনো বিশেষ কিছু দেখতে পেল না পার্থ। ওই যে ভাঙা বাড়িটার বারান্দায়। চার্লি আঙুল তুলে দেখালো, ওটা ইয়ুথ হোস্টেল। ছাদ উড়ে গিয়েছে আজকের ঝড়ে। তার বারান্দায় কি যেন পড়ে রয়েছে। পার্থ ভালো করে ঠাউর করার চেষ্টা করল, হলদেটে কিছু। দৃষ্টি ঠিক হলে সে অস্ফুট উচ্চারণ করল, মানুষ। সঙ্গে সঙ্গে চার্লি উত্তেজিত হল, আমারও তাই মনে হচ্ছে। তুমি শিওর ওটা মানুষ? ততক্ষণে একটা শরীরের আদল যেন দেখতে পেল পার্থ। উপর হয়ে কোনো মানুষ শুয়ে আছে। এই ঝড় বৃষ্টির মধ্যে ওই ভাঙা বারান্দায় কেউ যদি থাকে তাহলে চিরকালের জন্য শুয়ে পড়া ছাড়া কোনো গত্যন্তর নেই। সে ধীরে ধীরে মাথা নেড়ে জানলা থেকে সরে এলো। এই সুন্দর প্রকৃতিটাকে আর ভালো লাগছে না। চাপা গলায় বলল, জানলাটা বন্ধ করে শুয়ে পড়ো। ওটা মানুষ, নিশ্চয় মরে গেছে। মরে গেছে? চার্লি চিৎকার করে উঠল, তুমি কি করে বুঝলে ও মরে গেছে? এই টেম্পারেচারে ওখানে পড়ে থাকা মানে মরে যাওয়া। পার্থ তার দরজার কাছে ফিরে গেল। কিন্তু এটা তো শুধুই অনুমান, আর অনুমান যে সবসময় সত্যি হবে তার কোনো যুক্তি নেই। আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা দরকার। চার্লি তার ওয়াটার প্রুফটা তুলে নিল। ওর কথা শুনে আঁতকে উঠল পার্থ। তুমি এখন ওখানে যাবে? বাইরে বরফ পড়ছে। বাট আই কান্ট হেল্প, চিৎকার করে উঠল চার্লি। মানুষটা যদি বেঁচে থাকে এখনো তাহলে সারা জীবন নিজেকে খুনি মনে হবে। তুমি আসবে না? আমি? ও নো, ইম্পসিবল। এই ঠান্ডায় আমি যাচ্ছি না। একটা ডেড বডি দেখতে যাওয়ার জন্য এত কষ্ট করার কোনো মানে হয় না। পার্থ সরাসরি বলে দিল। উত্তরে চার্লি কাঁধ নাচালো, তাহলে আমি একাই যাব,
তুমি প্লিজ ওয়েট করো। ওর সঙ্গে যা গরম জামা ছিল শরীরে চাপিয়ে দরজা খুলে বেরিয়ে যেতেই পার্থ দরজা বন্ধ করে ছুটে গেল ভেতরে দরজায়। পাল্লা খুলে চাপা গলায়, নিচের হোস্টেলের বারান্দায় একটা লোক পড়ে আছে, বোধহয় মরে গেছে এতক্ষণে। চট করে উঠে বসল অ্যান। সে কি, কি করে এলো? লোকাল লোক? বুঝতে পারছি না। পার্থ গলায় উত্তেজনা আনবার চেষ্টা করল। চার্লিকে পাঠিয়েছি। পাঠিয়েছ? অ্যানের বলার ধরনটা ঢং করে কানে বাজল পার্থর। সে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে আবার জানলার কাছে ফিরে এলো। ছিটকিনি তুলে দিয়ে গিয়েছিল চার্লি। সেটিকে খুলে সামান্য ফাঁক করে চোখ রাখল পার্থ। সাদা আস্তরণের উপর দিয়ে দৌড়ে নেমে যাচ্ছে চার্লি। ব্যাটার যে খুব ঠান্ডা লাগছে তা দৌড়াবার ভঙ্গিতেই বোঝা যায়। অ্যান যেন এই কালো ভূত চার্লির উপর ক্রমশ সহানুভূতি দেখাতে শুরু করেছে। বিচিত্র মানুষের মন। ওর গল্প যদি সত্যি হয় তাহলে কালো লোকগুলোর উপর কখনোই সহানুভূতি আসতে পারে না। পার্থ দেখল চার্লি হোস্টেলের বারান্দায় পৌঁছে গিয়েছে। লোকটার উপর ঝুঁকে পড়ে কিছু দেখছে। হাঁটু মুড়ে বসে পড়ে বোধহয় বুকের উপর কান পাতার চেষ্টা করল। তারপর উঠে দাঁড়িয়ে এই বাংলোর দিকে মুখ করে দুহাতে তালুর আড়াল রেখে চিৎকার করে কিছু বলার চেষ্টা করল। চিৎকারটা অস্পষ্ট এলো, কিন্তু কোনো কথা বুঝতে পারল না পার্থ। সে অবাক হয়ে দেখল চার্লি দুহাতে লোকটাকে তুলে নেওয়ার চেষ্টা করছে। অনেক কষ্টে কাঁধের উপর তুলে চার্লি টলতে টলতে এগিয়ে আসার চেষ্টা করল। তাহলে কি লোকটা বেঁচে আছে এখনো? নিশ্চয় আছে, নইলে চার্লি ওকে বাংলোয় নিয়ে আসবে কেন? ঠোঁট কামড়ালো পার্থ। আরেকটা ঝামেলা বাড়ল। চার্লিকে ঘরে ঢুকতে দেওয়ায় ভুল হয়েছিল। তা যা হোক করে সেটা ম্যানেজ হয়েছে, কিন্তু চতুর্থ জন আসা মানে রাতটা 12টা বেজে গেল। এখন একটা অর্ধমৃত লোকের পেছনে সময় যাবে। এরকম অবস্থা যে সে বাংলোর অধিকারী হওয়া সত্ত্বেও কোনো হুকুম করতে পারছে না। চার্লি তার অনুমতি ছাড়াই আরেকজনকে ঢোকাচ্ছে, এবং সেখানে বাধা দিতে গেলে নিজেকে পশুর অধম মনে হবে। জানলা বন্ধ করার আগে পার্থ দেখল চার্লি একবার পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে নিল। 2-3 পা হেঁটে জিরিয়ে নেবার জন্য দাঁড়িয়ে পড়ছে। নিচে থেকে উঠে আসতে অনেক সময় লাগছে চার্লির। দরজাটা খুলল পার্থ। সিঁড়িতে তুষার জমে আছে। থপথপ করে চার্লি এগিয়ে আসছে। ওর জুতোর ধাক্কায় তুষার ছিটকে যাচ্ছে। মোজা ছাড়াই জুতোটা এর মধ্যে কখন পরে নিয়েছে পার্থ জানে না। হয়তো তাকে ডাকার সময়। তাহলে সে লোকটার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। দরজা পেরিয়ে কার্পেটের উপর কোনো রকমে লোকটাকে নামিয়ে থপ করে বসে পড়ল চার্লি। তার বুক উঠানামা করছে, মুখ হাঁ, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। কথা বলতে পারছে না এই মুহূর্তে। দরজাটা বন্ধ করে লোকটার দিকে তাকিয়েই চমকে উঠল পার্থ। বিদেশি। চোখ বন্ধ, ঘাড়টা কাত হয়ে গেছে। সারা শরীরে প্রচুর গরম পোশাক, কিন্তু সেগুলোর অর্ধেকই ভেজা। লোকটার পিঠে এখনো রুকস্যাক আটকানো। শরীরে কোনো প্রাণের চিহ্ন নেই, মরার মতো পড়ে আছে। নিঃশ্বাস কিছুটা স্বাভাবিক হয়ে আসা মাত্র চার্লি বলল, ও বেঁচে আছে। অন্তত আমি ওর বুকের শব্দ শুনেছি। হেল্প হিম, কিছু একটা করো। বলতে বলতে চার্লি উঠেছিল। প্রথমে লোকটার রুকস্যাক শরীর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখো তো এর মধ্যে শুকনো কিছু পাও কিনা। তারপর ওর জুতো মোজা খুলতে লাগলো। ভিজে চপচপ করছে জুতোর চামড়া। রুকস্যাক খুলে পার্থ বুঝতে পারল লোকটা বেশ শৌখিন। ব্রুট ফর মেন, ওল্ড স্পাইস সেভিং লোশন থেকে শুরু করে জামা কাপড়গুলো পর্যন্ত তার সাক্ষ্য দিচ্ছে। উপরের গুলো বেশ ভিজেছে চুঁইয়ে ঢোকা জলে। লোকটার রুকস্যাকের কাপড়টা খুব ভালো ওয়াটারপ্রুফে তৈরি। একটা মাঝারি সাইজের চামড়ার ব্যাগ এবং তার তলায় ঘুমোবার থলেও নজরে পড়ল। চার্লি ততক্ষণে লোকটাকে প্রায় নগ্ন করে ফেলেছে।
শুধু অন্তর্বাস ছাড়া যা কিছু ভিজে তা খুলে চেয়ারের উপর রেখে পার্থর দেওয়া কম্বলটা লোকটার গায়ে জড়িয়ে দিয়ে ওর দুটো পায়ের তলা ঘষতে লাগলো সজোরে। পার্থ দেখল ব্যাগের কোনায় সাদা অক্ষরে লেখা মাইক ল্যাম্প, লন্ডন। ব্যাগটা খুলল না পার্থ। সে চার্লির দিকে তাকিয়ে বলল, লোকটার নাম মাইক ল্যাম্প, ব্রিটিশ। তুমি একটা সাদা চামড়ার সেবা করছো। চার্লি হঠাৎ পিচ করে একদোলা থুতু ছুড়ে দিল ঘরের কোনায়। ওয়েল, হি ইজ হোয়াইটি। ওকে যখন প্রথম দেখি তখনই বুঝতে পেরেছিলাম। তাহলে তাহলে ওকে তুমি তুলে আনলে কেন? তুমি সাদাদের ঘেন্না করা বলছিলে। ইয়েস, আই হেট দ্যাম। মাইকের দুটো পা ভাঁজ করে বারংবার পেটের কাছে নিয়ে গিয়ে আবার সোজা করে দিচ্ছিল চার্লি। কিন্তু মনে হলো লোকটা মরে যাবে। মরে গেলে তুমি কখনো 3 দিনের বাসি লাশের চামড়া দেখেছ? সাদা থাকে না। আচ্ছা, তুমি ওখানে বসে কি করছো? ওর বুকটা ম্যাসেজ করে দাও, তাতে সেন্স ফিরে আসতে পারে। চার্লির গলায় এবার ধমকের সুর। পার্থ কিঞ্চিত বিরক্ত হলেও অস্বীকার করতে পারল না। লোকটাকে বাঁচানো দরকার। যদিও এই নামের লোকটা বেঁচে উঠবে বলে মনে হয় না, তবু চার্লি যখন চেষ্টা করছে তখন তারও উচিত হাত দেওয়া। নইলে কাল সকালে নিজের কাছেই হয়তো খারাপ লাগবে। মাইকের গালের চামড়া খুব মসৃণ, একটু মেইলি মেইলি। এই প্রথম কোনো ব্রিটিশের শরীর এভাবেই স্পর্শ করল পার্থ। এই শালারা 200 বছর ভারতবর্ষকে শাসন করেছে। 47 সালের আগে কি ওকে এভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করত সে? মাইকের নাক, গাল, গলা এখন বেশ ঠান্ডা। খুব জোরে কিন্তু অনভ্যস্ত হাতে ম্যাসেজ করছিল পার্থ। এমন সময় চার্লি ওর পা দুটোকে আবার সোজা করে রেখে গুড়ি মেরে এগিয়ে এসে পার্থকে থামতে বলে বুকে কান পাতল। পার্থর মনে হলো একটা সাদা কাগজের উপর কয়লার চাঙড় রাখা হয়েছে। মুখ তুলে চার্লি হাসল। বেঁচে আছে, আগের থেকে এখন অনেক স্পষ্ট। তোমার কি মনে হয় ও খুব অসুস্থ হয়ে পড়বে? পার্থ কাঁধ নাচালো। কি করে বলবো, আমি ডাক্তার নই। চার্লি ভেতরের ঘরে দরজার দিকে তাকালো। তোমার কাছে যা কম্বল আছে নিয়ে এসো, কিছুক্ষণ চাপা দিলে ওর সেন্স ফিরে আসবে। পার্থ উঠে দাঁড়ালো। নো, আমার আর স্পেয়ার করার মতো কম্বল নেই। চার্লি বোধহয় কি করবে বুঝতে পারছিল না। মাইকের দিকে তাকিয়ে বলল, একটু আগুনের তাপ পেলে। এ ঘরে তো আগুন জ্বালা যাবে না। তোমার মোমবাতিটাও ফুরিয়ে আসছে। এসো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর জন্য। কথাটা শেষ করে লাফিয়ে উঠল সে। আই গট ইট, কাম অন। মাইকের এক পাটি জুতো কুড়িয়ে নিয়ে মোমবাতিটাকে টেবিলের উপর থেকে নিচে নামিয়ে আনল সে। তারপর এক হাতে মোমবাতি ধরে অন্য হাতে জুতোটাকে তার আগুনে পোড়াতে লাগলো। একটু একটু করে উৎকট গন্ধে ঘরটা ভরে গেল। চামড়া চিরবির করে ওঠা মাত্র সেটা মাইকের নাকের তলায় ধরেছিল চার্লি। একটু একটু করে মনে হলো মাইকের মুখের পেশি নড়ছে। তারপর সে মুখ বিকৃত করতেই চার্লি লাফিয়ে উঠল। গড সেভ হিম! লুক পাত্র, ওর সেন্স ফিরেছে। পার্থ দেখল মাইক ডান দিক থেকে বাঁ দিকে মুখ নিয়ে গেল এবং ওর ঠোঁট থেকে কি একটা শব্দ অস্ফুট উচ্চারিত হলো। ওকে একটু হুইস্কি খাইয়ে দাও। যেন এই ঘরে আণবিক বিস্ফোরণ ঘটল। পার্থ দরজার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। ওর কোনো বোধ কাজ করছিল না প্রথমে, তারপরে একই সঙ্গে ক্রোধ এবং হতাশা ওকে বিদ্ধ করল। কিন্তু এখন আর কিছু করার নেই। চার্লি যেন পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যজনক ব্যাপার দেখছে এমন ভঙ্গিতে তাকিয়ে। ওর চোখ আরো ছোট হয়ে এসেছে, যেন 200 পাউন্ডের একটা ঘুষি পড়েছে মুখে, এমন ভঙ্গিতে চেয়ে আছে সে। পার্থ এবার চিৎকার করে উঠল, তোমাকে আমি এই ঘরে আসতে নিষেধ করেছিলাম। সেই সময় চার্লি যেন শিশুর গলায় বলে উঠল, হ্যাঁ, এ গার্ল। দরজায় দাঁড়িয়ে অ্যান, হাতে পার্থের পিটার স্কটের বোতল। ওকে একটু একটু হুইস্কি খাইয়ে দাও, এটা ওকে সুস্থ করতে সাহায্য করবে।
কথাটা বলে খুব নির্বিকার ভঙ্গিতে হুইস্কির বোতল টেবিলে রেখে আবার ঘরে ফিরে গেল সে। 2 মুহূর্ত বাদে একটা কম্বল যেন উড়ে এলো ভেতর থেকে, এসে পড়ল মাইকের উপরে। ওকে আর একটু উত্তাপ দাও। দরজাটা এখন খোলা। ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে চার্লি। দ্রুত পার্থর কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তুমি এতক্ষণ ওই ঘরে মেয়েটার সঙ্গে ছিলে? ইউ লাকি গাই। ক্রোধ যেন সোচ্চার হলো। রাগত মুখে পার্থ বলল, তুমি যা করছিলে তাই করো। ইয়েস ইয়েস আই উইল। কিন্তু মেয়েটা কে? তাতে তোমার কি দরকার? ইয়োর ফ্রেন্ড? ওয়াইফ? না, আমি তোমাকে বলেছি এ বিষয়ে আর আলোচনা করবে না। গুড গড, মেয়েটা কে এটুকু বলতে তোমার আপত্তি হচ্ছে কেন? ট্রেকার, তোমার মতো সূর্য দেখতে এসেছে, কিন্তু আমি ওকে আশ্রয় দিয়েছি। তুমি আমাকেও আশ্রয় দিয়েছ, কিন্তু আমি এখানে মেঝের ঠান্ডায় আর ও ভেতরে ঘরের খাটে আরামে। ও, তাই এতক্ষণ আমাকে তুমি ওই ঘরে ঢুকতে দিচ্ছিলে না। তুমি ওকে শেয়ার করতে চাও না, বাট শি ইজ সামথিং, দারুণ সেক্সি। ওফ, আমি চিন্তাই করতে পারছি না এরকম ঠান্ডার রাত্রে একটা জলজ্যান্ত সেক্সি মেয়ে আমাদের মধ্যে রয়েছে। ওয়েল, তুমি কি আবিষ্কার করে ফেলেছ? চার্লির মুখ এখন গদগদ। পার্থর মনে হলো সেখানে অদৃশ্য লালা ঝরছে। আর তখনই একটা শিরশিরে ভয় ওকে ছুঁয়ে গেল। ওর মনে হলো খুব দ্রুত তার হাত থেকে অ্যান বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে যে ধৈর্য নিয়ে সে অ্যানের সঙ্গে সময় কাটিয়েছে তা চার্লির মুখভঙ্গি অর্থহীন করে দিচ্ছে। ওফ, শালা হারামি মেয়ে ছেলেটাকে এত করে বলা সত্ত্বেও দরজায় এসে দাঁড়ালো। হুইস্কি খায় জ্ঞান ফেরাতে এসেছেন। সাদা চামড়া জেনে দরদ উতলে উঠল। এতক্ষণ ধরে এত ভদ্রতা করার কোনো দরকার ছিল না। পার্থ আফসোসে ঠোঁট কামড়াল। ঠিক তখনই চার্লি চিৎকার করে উঠল, হায় ভগবান, তোমার ঘরের ফায়ারপ্লেস আগুন জ্বলছে আর তুমি আমাকে! পার্থ দেখল খোলা দরজার সামনে দাঁড়িয়ে চার্লি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ ওর মনে হলো ওই কালো দৈত্যটাকে সামলাতে হলে এই সাহেবটাকে চাঙা করতেই হবে। সে গম্ভীর গলায় বলল, লুক চার্লি, আমাদের উচিত এই লোকটার জ্ঞান ফিরিয়ে আনা। মানুষ হিসেবে সেটাই আমাদের কর্তব্য। কথাটা কানে যেতেই চার্লি মুখ ফিরিয়ে দেহটাকে দেখল। তারপর একান্ত অনিচ্ছায় কাছে এগিয়ে এসে হাঁটু মুড়ে বসল। দাঁড়াও, ওকে ডাকা যাক। হেই ম্যান, হেই! আলতো করে মাইকের গালে চড় মারল চার্লি, যদি তাতে সেন্স ফিরে আসে। তারপর একগাল হেসে বলল, সাদা চামড়ার গালে চড় মারতে খুব আরাম লাগে। পার্থ অবাক হয়ে তাকালো। যে লোকটা নিজের জীবন বিপন্ন করে ইংরেজ বাঁচিয়েছে সেই কি আনন্দে এই কথা বলতে পারছে। কিন্তু চার্লিকে মাইকের সঙ্গে আটকে রাখা দরকার। সে বলল, ঠিক আছে, ও সুস্থ হলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আগে ও যাতে সুস্থ হয় সেই চেষ্টা করো। এই ঝামেলাটিকে তুমি আমদানি করেছ। চার্লি হাসল। এই হুয়াইটিটা না এলে ওই সুন্দরীটিকে দেখতে পেতাম না আজ। ধরো আমি যদি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম তাহলে কেউ আসতো? কখনো না। বাই দা বাই, ওকে হুইস্কি খাওয়াতে বলেছিল না? হাত বাড়িয়ে বোতলটা টেনে নিল চার্লি। লেবেলটা পড়ল, পিটার স্কট। চিপে খুলে ঢকঢক করে নিজের গলায় অনেকখানি ঢেলে দিল সে। তারপর দুটো মোটা আঙুলে মাইকের ঠোঁট ফাঁক করে দাঁতের পাটি বিযুক্ত করল। এ শালা 3 দিন দাঁত মাজেনি। হুইস্কির বোতলটা শেষ হয়ে যাচ্ছে বলে ঝিম মেরে গিয়েছিল পার্থ। হঠাৎ মনে হলো দুটো বোতল নিয়ে এলে ভালো হতো। এই দৈত্যটাকে তাহলে মদ খায় অজ্ঞান করে রাখা যেত। চার্লি তখন খুব সতর্ক ভঙ্গিতে মাইকের মুখের ভেতর হুইস্কি ঢালছে। মাইকের জিভ নড়তেই এক হাতেই ঠোঁট দুটো চেপে ধরল চার্লি। সামান্য প্রতিবাদের ভঙ্গি করে হুইস্কিটাকে গিলে ফেলল মাইক। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল চার্লি, এই যে সুন্দরী, তোমার প্রেসক্রিপশন কাজে লেগেছে, শালা মাল গিলছে। আবার জোর করে দাঁত ফাঁক করে খানিকটা হুইস্কি ঢেলে দিল চার্লি।
আবার সেটাকে অনেকটা স্বচ্ছন্দে গিলে ফেলে মাইক স্পষ্ট উচ্চারণ করল, আহ। চার্লি উঠে দাঁড়ালো। ব্যাস হয়ে গেছে, এর জ্ঞান ফিরে এসেছে। সত্যি মাইকের চেতনা খুব দ্রুত ফিরে আসছিল। ওর পা ভাঁজ হলো, হাত নড়ল, মুখ থেকে আর কিছু শব্দ বের হলো। পার্থ কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, হ্যালো, কেমন লাগছে এখন? শুনতে পাচ্ছ? দুটো চোখের পাতা ধীরে ধীরে খুলে গেল। মাইক যে কিছু দেখতে পাচ্ছে এমন মনে হলো না। দুটো হাত মুঠো পাকানো। পার্থ আবার জিজ্ঞাসা করল, কেমন লাগছে? এবার মাইকের ঠোঁটের কোণে ভাঁজ পড়ল। গলা থেকে স্পষ্ট শব্দ বের হলো, ফাইন। তারপর দু হাতের উপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসল সে। কম্বলটা শরীর থেকে পড়ে যাচ্ছিল দেখে টেনে নিয়ে বলল, ওহ গড, কি ঠান্ডা। আমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। তোমার নাম মাইক ল্যাম্প? খুব শীর্ণ গলার স্বর। মাইক বলল, হ্যাঁ। হাউ ডু ইউ নো? তোমার ব্যাগে নাম দেখেছি। তুমি হোস্টেলের বারান্দায় পড়েছিলে। কখন এসেছো তুমি? তোমার কি মনে হয় কথা বলতে পারবে? পার্থ জিজ্ঞাসা করল। ও ইয়েস, আমি যখন এসেছি তখন খুব বৃষ্টি পড়ছিল। আমি যে কেন রাস্তায় পড়ে যাইনি আমি জানি না। অন্ধকার হয়ে গিয়েছিল। বিদ্যুতের আলোয় আমি ইউথ হোস্টেলের সাইনবোর্ডটা দেখতে পাই। তারপর আর খেয়াল নেই। তুমি কে? মাইক যখন কথা বলছিল তখন ওর শরীর মাঝে মাঝে কেঁপে উঠছিল। আমি এই বাংলোটা রিজার্ভ করেছি। তুমি তো কাল ভোরের সূর্য দেখতে এসেছো। ওহ অফকোর্স। তুমি আমাকে বাঁচিয়েছো বলে ধন্যবাদ, কিন্তু আমার শীত করছে। পার্থ বোতলটা তুলে দেখল সেখানে সিকি পেগও পড়ে নেই। তার মাইককে ভালো লাগছিল। তুমি কি করো? আমি ছাত্র, রিসার্চ করছি। তুমি ইন্ডিয়ান? হুইচ প্রভিন্স? আমি বাঙালি, ল্যান্ড অফ ট্যাগর। ট্যাগর? হু ইজ হি? পোয়েট, নোবেল প্রাইজ উইনার পোয়েট। মাইকের অজ্ঞতা দেখে অবাক হয়ে গেল পার্থ। আই সি। এখন তো নোবেল প্রাইজ উইনারদের নিয়ে একটা বাজার খোলা যায়। তোমার নাম কি? সমস্ত শরীরে 2 নম্বর কম্বলটা মুড়ে নিচ্ছিল মাইক। পার্থ। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো, কাল সকালে দেখা হবে। এখানে আমার খুব ঠান্ডা লাগছে। তোমরা আগুন জ্বালোনি? পার্থ দ্বিধায় পড়ল। তারপর শান্ত গলায় বলল, সেখানে তুমি গেলে আমার অসুবিধা হবে। কেন? ওখানে আমি আমার বান্ধবীকে নিয়ে আছি। অতএব রাতটা কোনো মতে এখানে কাটিয়ে দাও, সকালে দেখা হবে। তাছাড়া এখানে তোমার আর একজন সঙ্গী রয়েছে। হাত বাড়িয়ে চার্লিকে দেখালো পার্থ। চার্লি এতক্ষণ ভেতরে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। তার অস্তিত্ব টের পায়নি মাইক। এবার পার্থর কথায় মুখ ফেরাতে সে চার্লিকে দেখে তার কপালে ভাঁজ পড়ল। হু ইজ হি? তুমিও যা আমিও তাই, সূর্য দেখতে এসেছি। দিস ইজ চার্লি ফ্রম ইউএসএ। একটুও না নড়ে চার্লি কথাগুলো বলল। এবার মাইকের মুখের পরিবর্তন হলো। সে চাপা গলায় পার্থকে ডাকল, একটু কাছে এসো প্লিজ। পার্থর বলার ভঙ্গিতে বুঝল সে চার্লিকে না শুনিয়ে কিছু বলতে চায়। একটু ঝুঁকে মাথা নামালো পার্থ। কি বলছো? মাইক আর চোখে আরেকবার চার্লিকে দেখে নিল। তারপর ফিসফিসে বলল, আমি ওই নিগ্রোটার সঙ্গে একঘরে শুতে পারবো না। পার্থ হেসে ফেলল। ওর এই প্রথম মজা লাগলো। নিচু গলায় সে জবাব দিল, কিন্তু ওই নিগ্রোটাই তোমার জীবন বাঁচিয়েছে। ও না থাকলে তুমি এতক্ষণে। ইজ ইট? মাইক আবার চার্লির দিকে তাকালো। চার্লি দরজা থেকে একটুও নড়েনি।
এরা কি কথা বলছে তা শোনার বদলে তার চোখ এখন ঘরের ভেতরে। মাইক বলল, তা হোক, তোমার এখানে স্পেয়ারেবল রুম নেই? আমি জানি না, এ বাংলোটাকে এখনো ঘুরে দেখিনি আমি। যাক, আর বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোমার কিছু জামা প্যান্ট বোধহয় শুকনো আছে, সেগুলো পরে ফেলে এখানে রাতটা কাটিয়ে দাও। জিপের হ্যান্ডেলটাকে তুলে নিল পার্থ। চোখেতে মুখ ঘোরালো চার্লি। ওটা নিয়ে কি করতে চাও? পার্থ চট করে কিছু বলতে পারল না। তার মুখের দিকে তাকিয়ে চার্লি দরজা থেকে সরে দাঁড়ালো। পার্থর মনে হলো এখন আর কিছুতেই নরম হওয়া যায় না। সে খুব শান্ত রাখতে চাইল নিজেকে। এটা হাতে রাখলে আমার ভালো লাগে। পেছন থেকে মাইক চিৎকার করে উঠল, এখানে থাকলে আমি মরে যাব। কেন? পার্থ ঘুরে দাঁড়ালো। তোমাকে তো কম্বল দেওয়া হয়েছে। চার্লি হাত উল্টালো। ওয়েল, আমি কি গায়ে দেব? আমি শুনেছিলাম ভারতীয়রা খুব অতিথি বৎসল। তুমি কি তাই করছো? তোমার ওই ঘরে ফায়ারপ্লেস জ্বলছে, আমাদের এখানে কি আছে? টেলমি, তুমি তো হোয়াইটই নও। মাইক উঠে দাঁড়াবার চেষ্টা করছিল। ফর গডস সেক, আমাকে একটু ফায়ারপ্লেসের সামনে নিয়ে যাও, 10 মিনিটের জন্য প্লিজ। আমি কথা দিচ্ছি তার বেশি থাকবো না। চার্লি এগিয়ে গেল মাইকের দিকে। হে ম্যান, কোনো ভদ্রমহিলার সামনে যেতে হলে একটু ভদ্র পোশাকে যেতে হয়। ইংরেজরা শুনেছে এসব ব্যাপার ভালো জানে, কিন্তু তার নমুনা তো দেখতেই পাচ্ছি। লক্ষ্মী ছেলের মতো বসো এখানে, আমি তোমাকে সাহায্য করছি পোশাক পরতে। মাইক অসহায় চোখে পার্থর দিকে তাকালো। তারপর এক হাতে সরিয়ে দিতে চাইল চার্লিকে। ঠিক আছে, ওটা আমি নিজেই পরব। পার্থর হঠাৎ মনে হলো চার্লিকে ঠেকিয়ে রাখতে হলে মাইকের সাহায্য দরকার। মাইক চাইছে মিনিট 10 জন্য ফায়ারপ্লেসের কাছে বসতে। সেটুকু অনুমতি দিলে যদি ওকে দলে পাওয়া যায়, তাহলে বাকি রাতটা সে অ্যানের সঙ্গে কাটাতে পারে। অ্যান যা গোলমাল করার তা দেখা দিয়ে করে গেছে, কিন্তু এটা তো ঠিক আর এই ঘরে আসেনি। হয়তো সে আর তার অবাধ্য হতে চাইবে না। যতটুকু সম্ভব পোশাক পাল্টে কম্বল দুটো শরীরে জড়িয়ে মাইক দেওয়াল ধরে উঠে দাঁড়ালো। চার্লি পকেট থেকে কিছু একটা বের করে চিবুতে চিবুতে বলল, এখন আর তুমি আমার সাহায্য চাও না, না? ফাইন। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী এর 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।